2024 যে আমাদের $27 বিলিয়ন যে একটা উল্লম্ফন আমরা দেখতে পেলাম, আমরা 22-23 বিলিয়ন ডলারের বেশি হতো না। সেটার প্রধান কারণ ছিল পতিত আওয়ামী সরকারের যে শেষের দিকেও প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছিল। সে অর্থ পাচারকৃত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। অন্যদিকে আমাদের যারা অভিবাসী কর্মীরা বা প্রবাসীরা তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠানো তারা শুরু করেছিল। এটি একটি বড় কারণ ছিল যে আমাদের এই $27 বিলিয়ন উপার্জন হওয়ার। কিন্তু এইটা ধরে রাখা এই কারণের জন্য আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ আমরা এখন যে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারগুলো রয়েছে, আমাদের ইরাক বলি, লিবিয়া বলি, কুয়েত, কাতার, আবুধাবি বলি, আরব আমিরাত বলি, এইসব দেশগুলোতে কিন্তু কর্মী প্রেরণ কিন্তু আমাদের বন্ধ রয়েছে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ আমাদের স্থগিত রয়েছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত এই ট্রেডিশনাল শ্রমবাজারে কিন্তু প্রচুর কর্মী যায়, যে একসাথে 10,000, 5,000, 20,000 ধরো কর্মী যায়, লাখখানিক কর্মী চলে যায়। তো এই ট্রেডিশনাল শ্রমবাজারগুলো যদি আমরা খুলতে না পারি, আর আমরা এখন শুধুমাত্র যদি অদক্ষ কর্মী প্রেরণ করি, আমরা অতি দক্ষ প্রফেশনালস প্রেরণ না করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে রেমিটেন্সের যে টার্গেটটা, সেই টার্গেটটা আমরা ধরে রাখতে পারবো না। তবে আমরা আশাবাদী হতে চাই যে যেহেতু গত 2024 আমাদের $27 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছে, আমরা যদি আমাদের সরকারের নানা রকম নীতি সহায়তা প্রদান করি, যারা অভিবাসী কর্মীরা রয়েছে তাদেরকে যদি আমরা মর্যাদাশীল করি, আমাদের দেখা যাচ্ছে আমাদের এয়ারপোর্ট একটা লাউঞ্জ করা হয়েছে, তাদেরকে একটা সাবসিডাইজ মিল দেওয়া হচ্ছে এয়ারপোর্টের মধ্যে, তাদেরকে প্রবাসী কর্মীদেরকে বিদেশ থেকে আসা যাওয়ার সময় ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে, তাদেরকে সিআইপির মর্যাদা দেওয়ার জন্য সরকারের একটা নানা রকম কর্মপরিকল্পনা রয়েছে, বিদেশি দূতাবাসগুলো কর্মীদেরকে বাৎসরিকভাবে বা মাসিকভাবে তারা যদি সেখানে তাদেরকে নিয়ে এসে একটা সম্মানের জায়গা তৈরি করে, তাহলে অভিবাসী কর্মীরা যত বেশি সম্মানিত বোধ হবে, সরকারের নীতি সহায়তা যত বাড়বে, ব্যাংকিং সেক্টরের যত জটিলতা কমবে, একই সাথে সরকার যে এখন ইনসেন্টিভ দিচ্ছে 2.5%, সেই ইনসেন্টিভটা সরাসরি বাড়িয়ে 4-5% যদি করা সম্ভব হয়, তাহলে আমরা মনে করি যে আগামী অর্থাৎ চলতি বছর আমরা অবশ্যই আশা করি আমরা $30-35 বিলিয়ন আমাদের এই যে অভিবাসী আয়, সে অভিবাসী আমরা টার্গেট করতে পারি। আপনারা দেখেন দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সরকারের ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হচ্ছে, সরকারের আয়ের জায়গাটা কমে যাচ্ছে, এবং এই কারণের জন্য কিন্তু এখন যারা রপ্তানিকারকরা রয়েছে তারা কিন্তু বলছে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, কোথাও কোথাও পানির সমস্যা, কোথাও বলা হচ্ছে যে গ্যাসের পরিবর্তে বাতাস ঢুকতেছে ফ্যাক্টরিগুলোতে, কিন্তু তারা ঠিকই মিটার ঘুরছে, বিল দিচ্ছে। তো এই যে বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সকল সমস্যাগুলোর কারণের জন্য কিন্তু আরএমজি খাত বলি, আমাদের রপ্তানি খাত বলি, সেখানে কিন্তু আমাদের যে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু তারা বলছেন, সেখানে নানা রকম ইনসেন্টিভ দেওয়ার কথা বলছেন। তারা কোভিডের সময় ইনসেন্টিভ নিয়েছে, এখনও ইনসেন্টিভ চাচ্ছে। সবসময় কিন্তু আমাদের যে হোয়াইট কলার ব্যবসায়ীরা যারা রয়েছে, রপ্তানিকারকরা রয়েছে, আরএমজি খাতের রয়েছে, তাদের জন্য নানা রকম প্রণোদনা প্রদান করতে হয়। কিন্তু দেখেন আমাদের কী সৌভাগ্য যে অভিবাসী খাতটা যে আমাদের কর্মীরা যায়, সেখানে কিন্তু সরকারের সরাসরি কোনো বিনিয়োগ নেই। সরকার কিন্তু সেখানকার তাদের প্রেরণের জন্য এমন কোনো কিছু করে না যেটার জন্য বিনা পয়সায় পানি দিতে হয়, অল্প পয়সায় বিদ্যুৎ দিতে হয়, গ্যাস দিতে হয়, অথবা একটা জমি দিতে হয়, অথবা তাদেরকে এলসি করতে আর্থিক সুবিধা প্রদান করতে হয়। সুতরাং এই যে অভিবাসী কর্মীদের যাবার যে স্ট্রাকচারটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তৈরি হয়েছে, এটি কিন্তু সরকারের খুব একটা বড় ধরনের বিনিয়োগ এখানে নাই। তাই আমি মনে করি যে জনশক্তি রপ্তানিকারকরা কিন্তু এক ধরনের ভীতি সন্ত্রস্ত অবস্থায় কিন্তু পড়েছে। বিশেষ করে মালয়েশিয়া কর্মী প্রেরণের প্রেক্ষাপটে দেখেছে যে তারা কর্মী প্রেরণ যারাই প্রেরণ করেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করছে যে এই প্রেরণ করার কারণের জন্য তারা নানা রকম জটিলতায় পড়েছে, আইনি সমস্যা পড়েছে। রিক্রুটিং এজেন্সিগুলোকে আস্থায় নিয়ে আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা রয়েছেন, প্রবাসীকরণ উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল অত্যন্ত প্রবাসী বান্ধব ব্যক্তি, প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত প্রবাসী বান্ধব আমাদের প্রধান উপদেষ্টা, যদি রিক্রুটিং এজেন্সিগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে যৌথভাবে আমাদের নতুন শ্রমবাজার খোলা, আমাদেরকে পুরাতন ট্রেডিশনাল শ্রমবাজারগুলিকে কীভাবে আমরা পুনরায় চালু করতে পারি, একই সাথে কীভাবে ইথিক্যাল মাইগ্রেশনটাকে আমরা জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে রেমিটেন্সের যে চ্যালেঞ্জটা আমরা সবসময় বিগত সময় দেখেছি এবং এখন যে বাড়ার যে উল্লম্ফন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। আমাদেরকে এখানে বিনিয়োগের চাইতে সবচেয়ে বেশি হবে গিয়ে সরকারি বেসরকারি উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করা, আমাদের যে অভিবাসন কূটনীতি, সেই কূটনীতিকে জোরদার করা, আমাদের এমবিসিগুলোতে যারা
কর্মকর্তারা রয়েছে তারা অভিবাসী বান্ধব হওয়া, ব্যাংকিং সেক্টরে যারা অর্থ গ্রহণ করে বিদেশ থেকে বাংলাদেশে অর্থ প্রেরণ করে সেখানে সহজীকরণ করা। যদি সম্ভব হয় আমরা এখন প্রত্যাশা করছি বিকাশ, রকেট এ ধরনের অনেক অ্যাপস রয়েছে, কর্মীরা যদি তাদের নিজের কর্মস্থল থেকে বসে যদি লেবার সেন্ডিং কান্ট্রি অর্থাৎ যে দেশে আমাদের কর্মীরা রয়েছে তাদের আইনগত ভিত্তির মাধ্যমে যদি কোনো অ্যাপসের মাধ্যমে কর্মী তার অর্থ প্রেরণ করে দিতে পারে, তাহলে তাকে কিন্তু ব্যাংকে গিয়ে বা রেমিটেন্স বুথে গিয়ে তার কাজের ক্ষতি করে কিন্তু লাইনে দাঁড়িয়ে তাকে অর্থ দিতে হবে না। সো সরকার এখন যদি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় চেষ্টা করে যে আমাদের সৌদি আরবের যে বড় একটা কান্ট্রি সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, যে কর্মীরা তারা ঘরে বসেই কিন্তু অ্যাপসের মাধ্যমে যদি টাকা পাঠিয়ে দিতে পারে, তাহলে কিন্তু কর্মীর স্ত্রী, কর্মীর মা বা কর্মীর স্বজনরা তারা কিন্তু মোবাইলে টাকা পেয়ে যাচ্ছে। টাকা আবার ঢাকায় কিন্তু এসে কোনো ব্যাংকের কাছ থেকে তাকে টাকা গ্রহণ করতে হচ্ছে না। সুতরাং এখানে সরকারের নীতি কৌশলে যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা সহ আমরা অতি দক্ষ প্রফেশনালস যদি বেশি করে প্রেরণ করতে পারি, ব্যাংকিং সেক্টরকে অর্থ প্রেরণে সহজীকরণ করতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা যে 2025 সন চলছে, এই 2025 সনে আমরা আমাদের 30 থেকে $35 বিলিয়ন আমরা প্রবাসী আয় করতে পারবো।